জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু ধরেন শেখ হাসিনাকে আসলে একেবারে ধসিয়ে দিয়েছে। মানে এরপরে আসলে আওয়ামী লীগের বা হাসিনা পন্থীদের আর বলার কি বাকি আছে? আমি এটাই বুঝি না। আপনি যদি দেখেন ১১৪ পাতার এই রিপোর্টে মানে তারা সকল কিছু প্রতিটা বিষয় তারা তুলে ধরেছে এবং তারা বলছে যে তাদের কাছে সকল প্রমাণ আছে। বিচার যদি আন্তর্জাতিক মানের হয়, বিচার যদি স্ট্যান্ডার্ড জাজমেন্ট যদি শুরু হয়, তাহলে তারা সকল প্রমাণও তারা সামনে নিয়ে আসবে। তো এই জাতিসংঘের এই রিপোর্ট এবং হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আসলে কনক, আমরা গত 5 বছর ধরে হাসিনার সরকার সম্পর্কে যেটা বলে আসছিলাম বাইরে থেকে, যেটা একটা ফ্যাসিস্ট সরকার, একটা বর্বর সরকার, এবং আমি তো সেই 2013 সাল থেকে এদেরকে ফ্যাসিবাদী সরকার বলেছি, সেটাই এই রিপোর্টের মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে। যদিও এই রিপোর্টটি মূলত জুলাই বিপ্লবের গণহত্যার উপরে এই রিপোর্টটি পড়েছি, আমি পুরোটা রিপোর্টটি পড়েছি। তো এই রিপোর্টের মাধ্যমে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে, তার রাজনৈতিকভাবে তাকে দাফন করা হয়ে গেছে, এবং রাজনৈতিকভাবে হাসিনার কিংবা হাসিনাপন্থী আওয়ামী লীগের ফিরে আসার আমি আর কোনো সুযোগ দেখি না বাংলাদেশে। যদিও মনে হচ্ছিল যেন হাসিনা কিছুদিন ধরে যেরকম বক্তৃতা করছিল এবং যে বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে ভারত সরকার করে দিচ্ছিল, তার মাধ্যমে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার একটু চাঙ্গা হবার চেষ্টা করছে। তো দুটো ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের এই চাঙ্গা হওয়ার প্রচেষ্টা আমি মনে করি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। প্রথম ঘটনা ছিল যে তার বক্তৃতার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ যেভাবে 32 নম্বরকে গুড়িয়ে দিয়েছে, কারণ 32 নম্বর গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ফ্যাসিবাদের এক আইকন, আমি শুধু আইকন বলি না, আমি আমার লেখায় লিখেছি যে এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্য একটা মন্দির বানানো হয়েছিল যেখানে শেখ মুজিবের পূজা করা হতো, এবং এই মন্দিরটা বানানো হয়েছিল ভারতীয় বয়ানকে শক্তিশালী করবার জন্য। তো সেই বয়ান এবং মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ, এবং তার পরপরই আপনার এই রিপোর্টটি চলে এলো। এর মাধ্যমে, এর মধ্য দিয়ে যে হাসিনার যে গণহত্যা, হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, সেগুলো প্রমাণিত হয়ে গেল। কাজে এইটা প্রমাণিত হওয়ার পরে শেখ হাসিনার বিচারে আমি মনে করি আর কোনো বাধা রইল না, প্রমাণের আর কোনো সমস্যা নাই বলেই আমি ধারণা করি। এবং শেখ হাসিনা এবং আর যাদেরকে বলা হয়েছে, যেমন বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে, কাজেই এবং তার যে একটা প্যারালাল বাহিনী ছিল যারা এই গণহত্যা চালিয়েছে হাসিনার সরাসরি নির্দেশে, তাদের বিচার দ্রুত হয়ে যাওয়া উচিত, এবং এটা খুব বেশি কালক্ষেপণের আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আদালত যেটা গঠিত হয়েছে সেখানে খুব শিগগিরই এটার বিচার শেষ হয়ে যাবে, এবং হাসিনার বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ সাজা আছে সেই সাজাই হওয়া উচিত বলে আমি মনে করি এই রিপোর্ট থেকে। যদিও আমি লয়ার নই, কাজেই লয়াররা তাদের যুক্তিতর্ক বলবেন এবং বিচারপতিরা তার রায় দেবেন, কিন্তু আমার কাছে একটা শব্দ আছে লিগাল টার্ম, প্রাইমা ফেসি। তো প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে এই অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, বাংলাদেশের আইনে যেটা আছে সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সুতরাং হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ বলেই আমি মনে করি, তা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু বড় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি, সেটা কি সমাপ্ত হয়েছে? সেটা সমাপ্ত হয় নাই। এটা আমাদের বুঝে নিতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল, হাসিনাকে ব্যবহার করছিল, এবং হাসিনার মাধ্যমে ভারত তার যে উপনিবেশ বাংলাদেশে তৈরি করেছিল সেই উপনিবেশটা হারাতে চাচ্ছিল না ভারত, এবং তারা মনে করছিল যে হাসিনার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, ইউনূস সরকারকে ফেলে দেবে, এমন একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে যে এখানে 1-11-র মতো একটা সরকার চলে আসবে। এটাই কিন্তু ভারতের প্রত্যাশা ছিল, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। ভারত কখনো মনে করে নাই যে হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসবে। ভারতের ইচ্ছাটা ছিল 1-11-2, মানে 1-11 যদি আমরা ফিরে যাই তো 1-11 সরকারের আসলে এটা একটা ভারতপন্থী সরকার ছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের সেনাবাহিনী ওই সরকারকে তৈরি করেছিল, তার মানে ওই সরকারের পিছনে মঈন ফখরুদ্দিনরা ছিল, মঈন মাসুদরা ছিল, যারা ভারতীয় চর ছিল,
যদিও মঈন সেনাবাহিনী প্রধান ছিল, মাসুদ 9 ডিভিশনের চিফ ছিল, কিন্তু তারা ভারতীয় এজেন্টের আচরণ করেছে। এবং ওই সরকার 2 বছর ধরে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং ওই সরকারের যে মেকানিজম, তার মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরের এক ধরনের সাজানো নির্বাচনে বিপুল বিজয় নিয়ে হাসিনা সরকারে এসেছিল। এবং এটার পিছনে সরাসরি কাজ করেছিল ডিজিএফআই এবং ভারত সরকার বা ভারতের ডিপ স্টেট। তাদের মাধ্যমে হাসিনাকে ভূমিধস বিজয় দেয়া হয়েছিল সেই সময়। তো এখন ইন্ডিয়া জানে যে হাসিনা ইজ নাও পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে, কিন্তু তাদের ইচ্ছা আবার ওই রকম একটা যদি মিলিটারি ব্যাকড 1-11-2 সরকার করা যায়, যারা আসলে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। এই চেষ্টাটাই গত 6 মাস ধরে তারা করে এসছে। তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে যে এই রিপোর্টের মাধ্যমে হাসিনাকে ব্যবহার করে যে 1-11-2 সরকার করার যে ষড়যন্ত্র ভারত করছিল সেটা পরাভূত হয়েছে। এবং এটার জন্য পুরো কৃতিত্ব জাতিসংঘের। এবং এখানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদেরকে আপনার কৃতিত্ব দিতে হবে। আপনারা কাজ করেছেন বাইরে থেকে, আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরা সবাই কিন্তু জানিয়েছে। ইউএনকে আমরা সবসময় জানিয়েছি, আপনারা জানিয়েছেন আপনাদের তরফ থেকে, আমি জানিয়েছি আমার মতো করে। কাজে ইউএনকে আগেই বলা হয়েছিল যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। ইউএন জানতো হাসিনার ক্যারেক্টারটা কি। বাংলাদেশ থেকে যেমন ধরুন একচেটিয়া অধিকার কাজ করেছে, মায়ের ডাক কাজ করেছে, এদের কাজ করার মাধ্যমে ইউএন এর মোটামুটি ধারণা হয়ে গেছিল হাসিনা সরকার সম্পর্কে। এবং এই গণহত্যা হওয়ার পরে যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসলো বাংলাদেশে, আপনি জানেন এটা ইউনূস সরকারের আমন্ত্রণে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এবং তারা এসে সবার ইন্টারভিউ নিয়েছে, আলামত সংগ্রহ করেছে, করার পরে এই বিশাল রিপোর্ট তারা তৈরি করেছে। এবং এই বিশাল ইটস অ্যান ইনডাইটমেন্ট, যে একেবারে হাসিনার বিরুদ্ধে সমস্ত অপরাধের একটা দলিল হিসেবে জাতিসংঘ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের কোন শাসকের ব্যাপারে এই ধরনের কোন দলিল জাতিসংঘ করে নাই। এবং এই দলিল করার মাধ্যমে তারা ভারতীয় চক্রান্তকে পরাজিত করেছে। কিন্তু ভারত তার চেষ্টা চালিয়ে যাবে। আপনি কি মনে করেন ভারত যে একটি উপনিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, এত তাড়াতাড়ি সেই উপনিবেশকে কন্ট্রোল তারা ছেড়ে দেবে? তাদের চেষ্টা চালিয়ে যাবে তারা। কাজে আমাদের ইউনিটিটা রাখতে হবে এবং আমাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে, যাতে করে ভারত সেটাতে সাকসেসফুল না হতে পারে। পিনাকি কাজ করছে, ইলিয়াসদের করতে হবে। আমার দেশে আমি যে কাজ করছি এখন বাংলাদেশের ভেতর থেকে, এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমি 2 মাস হয়নি এখনো আমার পত্রিকার, কিন্তু আমি কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার পত্রিকার নিউজগুলো, আপনি খেয়াল করছেন, ট্রিটমেন্ট খেয়াল করছেন, যে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি, জনগণকে কিভাবে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে কি হয়েছে। তো সব মিলে এটা একটা আমাদের জন্য একটা শুভ দিন গতকাল ছিল আর কি, যেদিন ইউএন এই রিপোর্টটা পাবলিশ করলো। সৌভাগ্যবশত আসলে একদিন আগেই রিপোর্টটা আমার হাতে এসেছিল, আমি একদিন আগে পেয়েছি। এই জন্য রিপোর্টার আপনি খেয়াল করেছেন পরপর 2 দিন কিন্তু লিড নিউজ ছিল আমার পত্রিকায়, এবং আগের দিন আমি ইঙ্গিত দিয়েছিলাম এবং আর হেডিং ছিল আপনি যদি খেয়াল করে থাকেন যে মূল হোতারা চিহ্নিত, গণহত্যার মূল হোতারা চিহ্নিত, এটা ছিল আমার প্রথম দিনের হেডিং। আর গতকালের হেডিং তো অবশ্যই ছিল যে হাসিনার কমান্ডে গণহত্যা। তো সুতরাং পরপর 2 দিন আমরা বাংলাদেশের জনগণকে জানাতে পেরেছি যে শেখ হাসিনা কিভাবে সরাসরি নির্দেশ দিয়ে গণহত্যা চালিয়েছে।